জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এফবিআই টার্গেটে গোয়েন্দা প্রধান হারুন ফেসে যাচ্ছে প্রধান বডি। পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মানুষ খুন করার জন্য আপনি গুলিটা করছেন, ফাইসা যাবেন আপনি, এটা মাথায় রেখো। সারা দুনিয়া গোপালগঞ্জ না। এরপর থাকছে বাংলাদেশকে লুট করতে মোদি হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস। সবশেষে দেখবেন বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে ভিডিওটি পুলিশ আর র্যাবের নন অফিসারদের জন্য না। আমি আমার দর্শকদের বলবো, পুলিশের কনস্টেবল আর র্যাবের সিপাহীরা আপনারা শত্রু ভাবেন না। তারাও দরিদ্র মানুষের সন্তান। এদের বেশিরভাগই তাদের উপর দেয়া আদেশ অনিচ্ছার সত্ত্বেও মানতে বাধ্য হয়। আবার কিছু পুলিশ আছে অতি উৎসাহী। তাই আমি একটা আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে, যারা মাঠের অপারেশন করেন, তার মানে যারা মিছিলের সমাবেশে গুলি চালান, মূলত পুলিশের কনস্টেবল, এএসআই বা খুব বেশি হলে এসআই, তাদের জন্য আপনার একটি জিনিস মনে রাখবেন, আপনার বড় কর্তাদের টিকে কোথায় বাধা আছে? বাধা আছে হংকং, সিঙ্গাপুর, দুবাই, ইউরোপ, আমেরিকায়। তার মানে বিপদ দেখলে সে পালিয়ে যাবে, কিন্তু আপনি কোথায় পালাবেন? তাই মিছিল সমাবেশে গুলি করার আগে আমার কথাটুকু একটু শুনে যান, লাভ হবে। পিনাকি ভট্টাচার্য বলেন, যে মিছিল বা সমাবেশে গুলি করা হবে সেখানকার ডিউটি পুলিশের তালিকায় পুলিশ লাইনের অনেকগুলো অফিসে কন্টিনজেন্ট সার্টিফিকেট বা সিসিআর আকারে সংরক্ষিত থাকে। সে রেকর্ড থেকে জানা যাবে কারা কারা সেদিন ডিউটিতে ছিলেন আর কে কে সম্ভাব্য গুলি চালাতে পারেন। তারপরে গুলি খারিজ এবং গুলি খারিজ রেজিস্টার আছে, ওখান থেকে জানা যাবে যে কার বন্দুক থেকে কয় রাউন্ড গুলি করা হয়েছে। তাহলে বেরিয়ে যাবে কে খুনি। প্রত্যেক মিছিল সমাবেশে দলের নিবেদিত কর্মীরা ছবি এবং ভিডিও করে রাখবেন। এগুলো প্রমাণ করবে কারা কারা খুনের সাথে জড়িত। তারপরেও যারা যারা একসাথে ডিউটি করেছেন সবারই তো বাঁচার ইচ্ছা থাকে, তাদের মধ্যে কিন্তু সবাই গুলি করবে না। সুতরাং তারা অকারণে আপনার গুলিতে মারা যাও মানুষের খুনের মামলায় আসামি হতে যাবে না। তারাই দেখিয়ে দেবে সেদিন আপনি গুলি করেছিলেন। আপনার সাথে যারা একই সিসিতে ডিউটি করেছে তারাই সেদিন বলে দেবে। তারা রাজসাক্ষী হয়ে যাবে, রাজসাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি গুলি করেছিলেন, আপনি মানুষ খুন করেছিলেন, আপনি শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি করে মানুষ খুন করেছিলেন। রাজসাক্ষী কখনোই আসামির পক্ষে ফাঁসি বা শাস্তি পায় না। সে আসামির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মুক্তি পায়, সাজা কম হয়। আপনার ডিউটিসিসি বা আপনার ডিউটি কাগজে যাদের নাম আছে তাদের অনেকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিজেরা বেঁচে যাবে। তারাই সাক্ষ্য দেবে আপনি মিছিলে বা সমাবেশে অকারণে গুলি চালিয়ে মানুষ খুন করেছেন। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, যে সমস্ত ডিআইজি, আইজি, এসপি, ওসিদের হুকুমে আপনি মিছিলে গুলি চালাচ্ছেন তাদের কিন্তু বিদেশে সেকেন্ড হোম আছে, মানে টাকা পয়সা সব ওইখানেই পাচার করে রেখেছে। ওই অফিসার যখন বিপদে পড়বে তখন বিদেশে পালাবে, অথচ তার কথা আপনি নিজের ভবিষ্যৎ শেষ করেছেন। আপনার বিপদের সময় কাউকে সাথে পাবেন না। সেদিন কোথায় যাবেন, কোন দেশে পালাবেন? পালাতে পারবেন না, আপনাকে দেশেই থাকতে হবে। তাই আপনি অন্যায় আদেশ তামিল করে নিজেকে কেন ফাঁসির আসামি বানাবেন? আপনি বলতে পারেন আপনার অফিসার নির্দেশ দিয়েছে আমি কিভাবে গুলি না চালিয়ে থাকি। আপনি পিআরবি অনুযায়ী অফিসের বৈধ আদেশ শুনতে বাধ্য, অবৈধ আদেশ না। মানুষ খুন করার আদেশ অবশ্যই অবৈধ। কেবল নিজেকে বাঁচাতে আপনি গুলি করেছেন, কখনো এটি প্রমাণ করতে পারবেন না। আপনার সিসিতে যাদের নাম তারা সবাই বাঁচার জন্য রাজসাক্ষী হয়ে বলে দিবে আপনাদের ওপরে কোনো হামলা হয়নি, কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল না। মানুষ খুন করার জন্য আপনি গুলি চালিয়েছিলেন, তখন ফেঁসে যাবেন আপনি। পিনাকি ভট্টাচার্য বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে রাষ্ট্রের এই শক্তি কুব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে। গত 15 বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকের জানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুগ পন্থায় নিজেদের জানমাল নিজেদের রক্ষা করা। আইনের পরিভাষায় এটিকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটি প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই। দেশে শান্তিপ্রিয় অপময় জনসাধারণের আর কোনো উপায় নেই। আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছি এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। তাই এখন থেকে যে কোনো উদ্ভট পরিস্থিতিতে নিজের এবং অন্যের জানমাল রক্ষায় আইনানুগ দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন। কোন পরিস্থিতিটা কিভাবে প্রয়োগ করবেন আমি সংক্ষেপে বলছি, তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচার আর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ। পিনাকি বলেন, আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামাতে না পারলে দায়িত্ব আপনারও। এইটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি। আসেন এইবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি এটা একটু জেনে নেই। বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিককে জীবন এবং সম্পদ রক্ষা করবে তার নিজের এবং তার প্রতি সহমর্মী অন্য যে কোনো নাগরিককে ক্ষমতা প্রদান করেছে। এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটি দণ্ডবিধি ধারা 100-তে বলা হয়েছে যে 99 ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে। প্রথমত, সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, অপহরণ বা গোবের উদ্দেশ্যে যদি আক্রমণ করে। তৃতীয় যে কারণ সেটি ক্ষেত্রে প্রযোজ্য না তা আমি বলছি না।
চতুর্থত, যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সে অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না। তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি গুমের ক্ষেত্রে ভিকটিম এবং ভিকটিমের আত্মীয়স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত। যখন সে অসৎ উদ্দেশ্য নিয়ে নিরপরাধ কারো যান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন সে আর কোনো প্রোটেকশন পায় না। সেটাকে সরল বিশ্বাসের সরকারি দায়িত্ব বলে গণ্য করা হয় না। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমি আবারও বাংলাদেশের পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আমি বলছি, আপনারা কিন্তু এই দেশেরই মানুষ, এই দেশেরই নাগরিক, বুঝে হোক না বুঝে হোক। এতদিন যা করেছেন এখন অন্তত সময় এসেছে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থেকে নিজেদেরকে বিরত করবেন। পুলিশের এই বল প্রয়োগ অবৈধ, বাংলাদেশের আইনে অবৈধ। আপনার উপর অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন। সভা সমাবেশের অধিকার সংবিধানের স্বীকৃত, রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত। সেই অধিকার কেড়ে নিতে আসলে, সেই রাজনীতি করার জন্য আপনার বাসায় এসে হুমকি দিলে, আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ করবেন। জনতাকে সাথে নিয়ে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তায় নেমে আসেন। আত্মগোপনে থাকা সবাই রাস্তায় নেমে আসুন। কাঠারানী হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে। এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই। এই ঢাকায় হাসিনার দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইতোমধ্যে হাসিনার লাঠিয়াল পুলিশ বাহিনী বনবাল ভেঙে গেছে। পুলিশ যদি মাঠে নামেও তাহলে ধূলিকণার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে। আমাদের আর ভয় কিসের? আমরা তো বাসায় বসে থাকলেও হুমকি দেয়, আমরা মারা গেলেও 3 বছর পর আমাদের নামে মামলা হয়, এমনকি ওরা কবরের ওপরেও হামলা করে। এই দাসের জীবনে থেকে লড়াই করতে করতে শহীদ হয়ে যায় অনেক সম্মানের, অনেক মর্যাদার। লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নগরে বন্দরে, খেতে খামারে, কারখানায়, প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধের যুদ্ধ শুরু করতে হবে। এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই। এই লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াই আমাদের মর্যাদার লড়াই। আমরা স্বাধীন মানুষের মতো বেঁচে থাকবো, নাকি ভারত অধ্যুষিত কাশ্মীরি জনগণের মতো বেঁচে থাকবো, না অবরুদ্ধ গাজা অধিবাসীর মতো বেঁচে থাকবো, সেটি নির্ধারিত হবে আগামী কয়েকদিনে। আমরা মাঠে থাকলে বদল হবে ক্ষমতা। মাঠে থাকেন, বুক চিতিয়ে দাঁড়ান হাসিনার ঠোলা বাহিনী গুলিলাঠির সামনে। হাসিনা তার 15 বছর শাসনে কমপক্ষে 2,500 মানুষকে মেরেছে। আমরা তো রক্ত কম দিইনি, দরকার হলে আরও রক্ত দেব, কিন্তু বাংলাদেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়বো। এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। হাসিনার যুগ অবসান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে। সেই সাথে পালাবে জেলা পর্যায়ে কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানার ওসিরা। দ্বিতীয়ত, বিগত 15 বছরের প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনার সরকারের দাবিদারি করেছে এবং বৈধ অবৈধভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে। এসব কর্মকর্তাদের অনেকে গা ঢাকা দেবেন। তৃতীয়ত, আমাদের অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আওয়ামী বাকশালী ও তাদের সাঙ্গপাঙ্গরা। এদের হাত বিস্তৃত হয়েছে কলকারখানা, ব্যাংক থেকে শুরু করে দোকানপাট, আমদানি রপ্তানি, মজুদ, পরিবহন ইত্যাদি সকল সেক্টরের ওপর। পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা স্লোথ হয়ে যেতে পারে। চতুর্থত, একটি দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার 16 আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে। পিনাকি বলেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এমনিতেই চ্যালেঞ্জের মধ্যে আছে। পরিবর্তনের শত্রুরা যদি এদেশের অভ্যন্তরে একটি অচল অবস্থা সৃষ্টি করতে সক্ষম হয় তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার স্বৈরশাসনের সিভিল প্রশাসন ও পুলিশ যেভাবে সময় নষ্ট হয়ে গেছে তাদের এদের উপর এই ক্রিটিক্যাল সময়টুকু নির্ভর করা যায় না। হাসিনার লোকেরা নিশ্চয়ই হাসিনার পতনের পরে ট্রানজিশন সময়টা যেন সহজ হয় তার কোনো চেষ্টাই করবে না, বরং তার উল্টোটা করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজটি হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে, যার মুখ্য উদ্দেশ্য হবে দেশে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটলে যেন দৃঢ় হাতে মোকাবেলা করা হয়। সেনাবাহিনীর সদস্যরা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করতে পারে সেই লক্ষ্যে সকল আইনগত পদক্ষেপ নিতে হবে। পিনাকি বলেন, আমার এই কথা শুনে আবার কেউ মনে করেন না যে আমি মার্শাল বা সামরিক শাসনের কথা বলছি, মোটেই না। আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রকৃত এবং জনগণের সকল অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, যা হাসিনার অবৈধ এবং হিংস্র স্বৈরশাসন নির্মমভাবে কেড়ে নিয়েছে। পিনাকি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আরও একটি প্রায়োরিটি হতে হবে সচিবালয় যাতে সক্ষমতার সাথে দায়িত্ব নির্বাহ করতে পারে। সেই লক্ষ্যে হাসিনা অবৈধ শাসনকালে যে সমস্ত অফিসারদের অন্যায়ভাবে বের করে দিয়েছে তাদেরকে পুনঃনিয়োগ দেওয়া এবং তাদের উপর সঠিক দায়িত্ব অর্পণ করা একটি অন্যতম প্রধান কাজ হবে।